হ্যালো স্টুডেন্ট, তোমাদের রুটিন অনুযায়ী এখন শিক্ষাবিজ্ঞানের বড় প্রশ্নর ক্লাস আছে। আর আজ থেকে আমাদের 3 নম্বর অধ্যায়টা স্টার্ট হবে। আর এই 3 নম্বর অধ্যায় হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টার। এই অধ্যায়ে মেনলি তোমাদের অঙ্কগুলো আছে। এই অঙ্কগুলো তোমাদের শিখতে হবে, কোনো কঠিন ব্যাপার নয়, এটা খুব সহজ চ্যাপ্টার। কয়েকটা ধরনের অঙ্ক তোমরা যদি শিখে নিতে পারো এই অধ্যায় থেকে, তাহলে সম্পূর্ণ 8-এ 8 পাবে এই অধ্যায়টা থেকে। শুধু এখানে আমরা আজকে শিখব মধ্যমান নির্ণয় করা। প্রথমে দেখো মধ্যমান কাকে বলে, অর্থাৎ মধ্যমানের সংজ্ঞা। তারপরে আমরা শিখব মধ্যমান নির্ণয় করা। একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালোভাবে শিখতে চাও। প্রথমে আছে আমাদের, দেখো একটা ডেটা ওরা পরীক্ষায় দিয়ে দেবে, এরকম তোমাদের দিয়ে দেওয়া হবে একটা ডেটা। সেটাই উপরের দিকে লেখা থাকবে স্কোর আর নিচের দিকে লেখা থাকবে পরিসংখ্যান। তারপরে যেরকম ঘরে প্রত্যেকটা ঘর লেখা আছে, এইভাবে তোমরা একটা অঙ্ক পাবে পরীক্ষায়, ঠিক আছে। তারপরে দেখো প্রথম পাঠ যেটা ছিল মধ্যমান কাকে বলে, সেটা সংজ্ঞাটা প্রথমে আমরা দেখে নিই। দেখো এইটা সংজ্ঞা আছে। মধ্যমান হলো পরিমাপক স্কেলের এমন একটি বিন্দু যার যার নিচে এবং ওপরে সমান সংখ্যক স্কোর থাকে। যার নিচে এবং ওপরে কি সমান সংখ্যক স্কোর থাকে। এবারে আমরা মধ্যমান নির্ণয় করা শিখব। মধ্যমান নির্ণয় করতে গেলে তোমাদের এরকম 4টে কলম কাটতে হবে। যেগুলো দাঁড়ানো আছে সেইগুলোকে কলম বলে, আর যেগুলো এরকম শুয়ে শুয়ে দাঁড়ি কাটা আছে এইগুলোকে তোমাদের রো বলে। এটা তোমরা প্রথমে মাথায় সেট করে নাও। তাহলে আমরা কি করলাম, 4টে এরকম কলম কেটে নিলাম। প্রথমের দিকে লিখলাম স্কোর, দ্বিতীয়টায় লিখলাম পরিসংখ্যান, 3 নম্বর জায়গা যেটা আছে সেখানে লিখতে হবে তোমাদের শ্রেণী সীমানা, আর 4 নম্বর যে কলমটা আছে সেখানে তোমরা লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যা। এবারে দেখো, এবারে এই স্কোরের ঘরে তোমরা এই যে স্কোর অঙ্কতে দেয়া থাকবে সেই স্কোরটা একদম হুবহু দেখে দেখে বসিয়ে দেবে। যেমন 5 থেকে 9, দেখো 10 থেকে 14, এইভাবে তোমাদের 50 থেকে 54 পর্যন্ত পুরো একদম হুবহু দেখে তোমরা কপি করে দেবে, অর্থাৎ এখানে বসিয়ে দেবে। তারপরে কি করবে, তারপরে তোমাদের থাকবে পরিসংখ্যানের যে ঘরটা আছে সেখানে তোমরা পরিসংখ্যানটাও দেখে দেখে একদম ছেপে দেবে, অর্থাৎ দেখে দেখে তোমরা বসাবে পরিসংখ্যানগুলো, ঠিক আছে। দেখো পুরো 2 থেকে পুরো একদম শেষ পর্যন্ত আছে, 2 পর্যন্ত পরিসংখ্যানগুলো তোমরা লিখে দিলে। এবারে আসছে আমাদের আর দুটো ঘর আছে, যে শ্রেণীর সীমানা কিভাবে লিখবে। দেখো ভালো করে স্কোরটার দিকে লক্ষ্য রাখো, প্রথম স্কোরটা কত আছে একটা যদি বুঝে যেতে পারো তাহলে প্রতিটা নিজে থেকে বার করতে পারবে। দেখো 5 থেকে 9 আছে। এই স্কোরের যখন শ্রেণীর সীমানা বার করবে না, তখন আমি যে নিয়মটা বলছি ভালো করে মাথায় ঢোকাও। এই যে 5 আছে এই দিকটায়, 5টা থেকে 0.5 বিয়োগ করবে, অর্থাৎ 5 থেকে যদি তোমরা 0.5 অর্থাৎ হাফ বাদ দিয়ে দাও তাহলে কত থাকে বলো, 4.5। সেই 4.5টা এদিকে লিখবো, আর এই লাস্টের দিকে যেটা স্কোরের আছে সেইখানে 0.5 অ্যাড করে দেব, অর্থাৎ তোমরা সেখানে যদি হাফ অ্যাড করে দাও, ঠিক আছে, 0.5 অ্যাড করে দাও, তোমাদের সেখানে কি আসবে, 9.5 আসবে, ঠিক আছে। তাহলে শ্রেণীর সীমানাটা বোঝার চেষ্টা করো। ক্রমযৌগিক পরিসংখ্যানটা এখন একটু পরে বুঝবে, আগে শ্রেণীর সীমানাটা বোঝো। সেম একইভাবে পরের ঘরটা থেকেও এরকম করবে। 10 থেকে তোমরা যদি হাফ বাদ দাও, অর্থাৎ 0.5 বাদ দাও, 9.5 পড়ে থাকে সেটা লিখে দেবে। পরেরটার সঙ্গে তোমরা সেই হাফটা অ্যাড করলে তোমাদের 14টা হয়ে যাবে, 14.5। এইভাবে প্রতিটা ঘর তোমরা করবে। দেখো 15 আছে, 15 থেকে 0.5 বাদ দিলে তোমাদের থাকছে 14.5, অর্থাৎ 14.5, আর শেষে 19-এর সঙ্গে সেই 0.5 যোগ করলে হয়ে যাবে তোমাদের 19.5। এইভাবে তোমাদের প্রতিটা ঘর বার করে নিতে হবে। যেমন 35 থেকে তোমরা হাফ বাদ দিলে থাকে 34.5, আর এইটা 39-এর সঙ্গে হাফ যোগ করলে হয় 39.5। এইভাবে তোমরা প্রত্যেকটা শ্রেণীর সীমানা বার করে নেবে। বার করে নেওয়ার পরে তোমাদের দ্বিতীয় যে কাজ হবে, ক্রমযৌগিক পরিসংখ্যানটা কিভাবে লিখতে হবে সেইটা শেখা। দেখো পরিসংখ্যান যেটা আছে সেটা এইখানে প্রথম ঘরে বসিয়ে দেবে। তারপরে কি করবে, এইখানে যে জিনিসটা আছে, ঠিক আছে, এইটার সাথে ভালো করে বোঝার চেষ্টা করো। এইটার সাথে এখানে একটা ঘর নিচের যোগ করে, অর্থাৎ এখানে 2 আছে, 2-এর সাথে
এই দেখো ভালো করে দেখো, 2-এর সাথে এই যোগ 6 যোগ করে কত হচ্ছে 8। এবারে এই 8টার সাথে তোমাদের কি করতে হবে, 8টার সাথে এই 10, 10 যোগ করে হচ্ছে 18, এইভাবে বসাতে হবে। তারপরে এই 18, 18-র সাথে 18-র সাথে কি আছে দেখো, এই ঘরটায় আছে 5, 18-র সাথে 5 যোগ করে হচ্ছে 23। এবার এই 23-এর সঙ্গে কত আছে 9, 9 যোগ করে হচ্ছে তোমাদের 32, এইভাবে তোমাদের বসাতে হবে। অর্থাৎ এটা কি শিখলে তোমরা, যেই ক্রমযৌগিক পরিসংখ্যানে পরিসংখ্যান ঘরের প্রথম যেটা আছে সেটা দেখে দেখে টুকে দেব, তারপর পরিসংখ্যান ঘরে ক্রমযৌগিক পরিসংখ্যান ঘরে যেটা আছে সেটার সঙ্গে পরিসংখ্যানের তারপরেরটার যোগ করে এইখানে বসাবো, সেইটার সঙ্গে সেই 8টার সঙ্গে আবার এই 10টা যোগ করে এখানে বসাবো। এইভাবে তোমাদের যোগটা হচ্ছে, অর্থাৎ এইভাবে এরকম এরকম করে যোগটা হচ্ছে, এটা তোমরা একটু মাথায় রাখবে। শেষে এই করে আমরা যোগটা করে শেষ পর্যন্ত কত পেলাম, 50 পেলাম। দেখো 48, এই 48-এর সঙ্গে 2 যোগ করে হলো 50। এবারে তোমাদের দ্বিতীয় কাজ কি, পরিসংখ্যানগুলো যে কটা আছে সে কটা সব তোমরা ভালো করে গুণে ফেলবে। গুণে ফেললে কত হবে দেখো 50, n সমান সমান 50 লিখবে। এইখানে 50 এবং এইখানে যদি 50 পাও তাহলে তোমরা বুঝবে যে তোমাদের যোগটা অর্থাৎ এই নিয়মটা ঠিক আছে। ঠিক আছে, তারপরে দেখো এবার মধ্যমান নির্ণয় করা। মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা ভালো করে বুঝে নাও। এল, তারপরে আছে কি দেখো n/2, তারপরে এফ বি, তারপরে এফ এম আর আই, প্রত্যেকটা মানে আগে আমাদের বুঝে নিতে হবে, তারপরে আমাদের অঙ্কটা করা শুরু করতে হবে। প্রথমে আমাদের বুঝতে হবে এল মানে কি জিনিস। এল মানে কি আছে দেখো, শ্রেণীর ব্যবধানের মধ্যমান আছে তার প্রকৃত প্রকৃত নিম্ন নিম্ন সীমা। আরেকবার একটু অঙ্কটায় ফিরে যাই, দেখো অঙ্কটায় যখন ফিরে যাব, মাঝখানের একটা আমরা 10টা আমাদের টোটাল ডাটা ওরা দিয়েছে, 10টার মধ্যে আমরা প্রথম 1 2 3 4 5, এই 5 নম্বর ঘরটা ধরে নেব, এইটাকে আমরা মাঝখান ধরে কাজ করব। মাঝখান ধরে কাজ করলে ওখানে কি বলছে, এবারে এলটা তোমরা বুঝে নাও। বলছে যে শ্রেণীর ব্যবধানের মধ্যমান আছে তার প্রকৃত নিম্ন সীমা হচ্ছে এল। তাহলে তোমাদের কি বললাম, তোমাদের বললাম যে এখানে কি এইটা মধ্যমান আছে, এর নিম্ন সীমা, ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের এল। এর নিম্ন সীমা কত দেখো 24.5। দেখো শ্রেণীর সীমানা আছে তো, এইটা শ্রেণীর সীমানাটা কত আছে দেখো, এর নিম্ন শ্রেণীর সীমা আছে 24.5। সেই এলটা কিন্তু আমরা এইখানে এনে 24.5 কিন্তু বসাবো। আশা করি তোমরা এলটা বুঝতে পারলে। তাহলে কি বললাম, ওপর থেকে মাঝখান মানে কোনটা, 5 নম্বর ঘরটা হচ্ছে মাঝখান, সেখানে নিম্ন শ্রেণীর সীমানাটা হচ্ছে তোমাদের এল। এটা একটু মাথায় ভালো করে রাখবে। তারপরে আমাদের কি করতে হচ্ছে, n/2 মানে কি জানতে হচ্ছে। n/2টা কি জিনিস দেখো, n হচ্ছে আমাদের কি মোট পরিসংখ্যান। এই মোট পরিসংখ্যানকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে n/2। দেখো n/2, 50কে 2 দিয়ে ভাগ করেছি, 25 হয়েছে, সেই 25টা আমরা এখানে বসিয়েছি। এবারে আমাদের জানতে হবে এফ বিটা কী জিনিস। দেখো এফ বিটা একটু দেখে নাও, এই জিনিসগুলো তোমরা একটু খাতায় নোট করে নেবে। এফ বি হচ্ছে এল এর নিচে যত শ্রেণীর ব্যবধান আছে তাদের পরিসংখ্যানের যোগফল। অর্থাৎ দেখো এখানে তোমাদের এই পুরো 9 থেকে, যেখান থেকে তোমরা মাঝখানটা নিয়েছো, সেই 9 থেকে এই একদম নিচের পুরো যে পরিসংখ্যান আছে সেইগুলোর যোগফলকে তোমাদের বলা হচ্ছে এফ বি। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো 9, 9 আর 8 কত, 9 আর 8 হচ্ছে 17, 17 আর 4 কত হচ্ছে তোমাদের 17। সরি, এখানে এই 9টা বাদ দিয়ে নিতে হবে, ঠিক আছে, 9টা বাদ দিয়ে এই কটা জিনিস তোমাদের নিতে হবে। এই কটা জিনিস তোমাদের নিলে যোগ করলে কত হবে 23। দেখো 3 আর 2 5, 5 1 6, 6 আর 6 4 10, 10 আর 8 18, 18 আর 9 কত হচ্ছে আমাদের 23। এই কটা আমাদের যোগফল মানেই হচ্ছে এফ বি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে এফ এমটা কী করে লিখবো আমরা, এফ এম মানে দেখো একটু ভালো করে, যে এফ এম মানে যেটা আমরা মাঝখানটা ধরে নিয়েছি সেই তার পরিসংখ্যানটাই হচ্ছে আমাদের এফ এম, ঠিক আছে। আর আইটা কি,
আইটা হচ্ছে এই যে যে ডিফারেন্সগুলো আছে 40 থেকে 44, সেই ডিফারেন্সটাকে বলা হচ্ছে আমাদের আই। 40 থেকে 44 বা 35 থেকে 39 এইগুলো যখন আমরা গুনবো, সেই 40টাকেও ধরে নেব। দেখো 40, 41, 42, 43, 44, ঠিক আছে, কটা ঘর আসছে? 5, ওই জন্য আমরা এখানে 5 বসালাম, ঠিক আছে। আর এখানে আরও একটু দেখে নেবে, এইগুলো তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এইবারে আমরা এটাকে ক্যালকুলেশন করে দেবো। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে n/2 মানে কি, অর্থাৎ n/2 মানে পরিসংখ্যান টোটাল, তার যোগফলের হাফ। আর তারপরে এটা কি FB মানে কি, তোমাদের শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে। তারপরে FM টা তোমরা বুঝতে পারলে, পরিসংখ্যান। আর আইটা তোমরা বুঝতে পারলে আশা করি, ঠিক আছে। এইভাবে আমরা যখন এটাকে ক্যালকুলেশন করব, অর্থাৎ দেখো এখানে 24.5 বসিয়ে দিয়েছি, 25 থেকে 23 বাদ দিলে 2 থাকে, 2/9 সেটা বসিয়েছি, 5 যেরম গুণ আছে, ঠিক আছে। 5 দুগুণে ওপরে 10 হচ্ছে, নিচে 9 আসছে। এখানে দেখো এটা ভাগ করেছি, 9, এই 10কে 9 দিয়ে ভাগ করেছি, ভাগ করতে 1.1 আসছে, সেই 1.1 যোগ করব। এখানে দেখো 24.5 আর 1.1 যোগ করলে 25.61, এটা প্রায় লিখে দেবে ব্র্যাকেটে। এইভাবে তোমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হবে। একবার যদি না বুঝতে পারো, দুবার 3বার ভালো করে দেখো। তোমাদের এটা তো ইউটিউবে আপলোড করা থাকছে, অর্থাৎ তোমাদের অবশ্যই বুঝতে হবে, অর্থাৎ অঙ্কটা তোমাদের কিন্তু শিখতে হবে। চলো এই ক্লাসে আরও একটা প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। দেখো এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যেটা 2019 সালে পরীক্ষায় এসেছিল। প্রশ্নটা কি আছে বুঝে নেবে। প্রশ্নটা দেখো, গড়ের সংজ্ঞা দাও ও সতেই গড়ের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। প্রথমে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে গড়ের সংজ্ঞা। সেই গড়ের সংজ্ঞাটা প্রথমে দেখো, সমজাতীয় রাশিমালার অন্তর্ভুক্ত, কি বললাম, সমজাতীয় রাশিমালার অন্তর্ভুক্ত রাশিগুলির সমষ্টিকে রাশির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে গড় বা মিন বলে। তাহলে এইটা একটু খাতায় লিখে ভালো করে মুখস্থ করবে, যে সমজাতীয় রাশিমালার অন্তর্ভুক্ত রাশিগুলির সমষ্টিকে রাশির মোট সংখ্যা দিয়ে ভাগ করলে প্রাপ্ত ফলকে গড় বা মিন বলে, ইংরেজিতে মিন বলা হয়। দেখো এখানে কিভাবে আছে, ভালো করে তোমরা বুঝতে পারবে সূত্রটা। যদি x1, x2, x3 এরকম পুরো n পর্যন্ত থাকে, তাহলে গড় বার করতে হবে। এগুলো সব যোগ দিয়ে নিচে আমাদের nতম পদ, অর্থাৎ শেষে যত হবে। আরও একটা সহজ উদাহরণ দিচ্ছি। তোমাদের ধরো স্কুলে 5-এর বাচ্চারা আছে, তাদের 10 বছর বয়স। 6-এর আছে তোমাদের 6-এর বাচ্চারা আছে, তাদের হচ্ছে তোমাদের 11 বছর বয়স। 7-এর হচ্ছে তোমার ওরকম 12, তারপরের ক্লাসটা 13। এই কটার যদি তোমাদের গড় বার করতে বলে, কি করবে তোমরা, এই কটাকে যোগ করবে। যোগ করে তোমাদের যে কটা পাচ্ছ, 1টা, 2টো, 3টে, 4টে, সেই 4 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে তোমাদের গড় নির্ণয় করতে হয় সাধারণভাবে। এবারে আমাদের আছে গড় ব্যবহারের কি সুবিধা। এবারে দেখো গড় ব্যবহারের সুবিধাগুলি নিম্নে আলোচিত হলো। প্রথমত দেখো, যেহেতু গড় নির্ণয় করার সময় বন্টনের সমস্ত স্কোরের ব্যবহার করা হয়, তাই গড়ের নির্ভরযোগ্যতা অনেক বেশি। সেই কারণে কি বলছে, গড়ের নির্ভরযোগ্যতা কিন্তু অনেক বেশি। তারপরে দ্বিতীয় পয়েন্ট কি আছে দেখো, সমজাতীয় স্কোরগুলি যোগ করে যোগফলকে মোট স্কোর সংখ্যা দিয়ে ভাগ করলে সহজেই গড় নির্ণয় করা যায়। সমজাতীয় স্কোরগুলি যোগ করে যোগফলকে মোট স্কোর সংখ্যা দিয়ে ভাগ করলে সহজেই গড় নির্ণয় করা যায়। তারপরে তৃতীয় সুবিধা, গড়ের মধ্যমান যেমন কোনো দেশের, ভালো করে এটা শোনো, এখানে একটু মিস্টেক হচ্ছে। দেখো গড়ের মধ্যমানে যেমন কোনো দলের 2জন শিক্ষার্থীদের মধ্যে তুলনা করা যায়। তাহলে কি বললাম, গড়ের মাধ্যমে যেমন কোনো দলের 2জন শিক্ষার্থীদের মধ্যে তুলনা করা যায়, ঠিক তেমনই 2 বা তার বেশি দলের মধ্যে তুলনা করা যায়। তারপরে দেখো চতুর্থ কি বলা হচ্ছে, বলা হচ্ছে দেখো, এটি নির্ণয়ের ক্ষেত্রে রাশিমালার প্রতিটি রাশি ব্যবহৃত হয়, প্রত্যেকটা রাশি ব্যবহৃত হবে। এই জন্য গড়কে রাশি তত্ত্বমালার প্রতিনিধি হিসাবে গণ্য করা যায়।
এবারে দেখো পঞ্চম সুবিধা পঞ্চম কি আছে দেখো গড়ের, বলছে গাণিতিক গড় নির্ণয় করার সময় স্কোরগুলিকে তাদের ক্রম অনুযায়ী সাজানোর প্রয়োজন হয়। এবারে গড় ব্যবহারের আমাদের অসুবিধা, গড় ব্যবহারের অসুবিধাগুলো আমরা দেখে নেব। প্রথমত, কোনো রাশিমালার একটি তথ্য অনুপস্থিত থাকলে গড় বা গাণিতিক গড় নির্ণয় করা যায় না। তারপরে 2 নম্বর অসুবিধা দেখো, গাণিতিক গড় নির্ণয় করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে। তৃতীয় অসুবিধা দেখো, শুধুমাত্র তথ্যের পর্যবেক্ষণের দ্বারা গড় নির্ণয় করা যায় না। তারপর আমাদের চতুর্থ অসুবিধা কি আছে দেখো, ওপেন এন্ডেড ক্লাস বা মুক্ত পান্থ শ্রেণীযুক্ত পরিসংখ্যান বিভাজনের ক্ষেত্রে গড়ের মান সঠিকভাবে নির্ণয় করা যায় না। যেমন এখানে 18টা আছে, এইটাকে বলছে আমাদের এই ওপেন এন্ডেড ক্লাস বা মুক্ত পান্থ। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা আজকে ভালো করে বুঝতে পারলে। আর যারা অঙ্কটা একবারে বুঝতে পারবে না তারা অবশ্যই দুবার ধরে দেখবে। আর এই রকম ক্লাস পাওয়ার জন্য তোমাদের কিন্তু আমার সাথে অনলাইন কোচিং ক্লাস চলছে, সেখানে যোগ হতে হবে। অর্থাৎ তোমরা চাইলে তোমরা যোগ দিতে পারো অনলাইন কোচিং ক্লাসে, সেখানে তোমাদের মান্থলি 200 টাকা করে পে করতে হবে। তার জন্য সপ্তাহে তোমরা 2টো ক্লাস পাবে, একটা ছোট প্রশ্নর ক্লাস, একটা বড় প্রশ্নর ক্লাস। তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত এমনভাবে প্রশ্নগুলো করানো হবে যাতে তোমরা পরীক্ষায় যাতে 90%-এর ওপরে নাম্বার পাও। যদি মুখস্থ করো প্রশ্নগুলো 90%-এর ওপরে নাম্বার পাও, সেদিকে আমি লক্ষ্য রাখবো। অর্থাৎ তোমরা চাইলে আমার সঙ্গে মানে যোগ হতে পারো, অর্থাৎ তোমরা অ্যাডমিশান নিতে পারো, কারণ অনলাইন কোচিং ক্লাসটা চলছে। আর এরকম ভিডিও কিছু পাওয়ার জন্য অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরও কিছুটা হেল্প করার চেষ্টা করো।